ধাপে 139 উপজেলার ভোটে বিক্ষিপ্ত সংঘর্ষ, আহত 37। চলছে গণনা, ভোটের হার 30-40% বলছে। 7 জানুয়ারির মতো উপজেলার ভোটও বর্জন করেছে দেশবাসী। দাবি বিএনপির, এই সরকারের অধীনে জাতীয় স্থানীয় কোনো ভোটই সুষ্ঠু হবে না। মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব দেশের অর্থনীতিতে কিছুটা হলেও পড়বে, সংসদকে জানালেন প্রধানমন্ত্রী। সংকট মোকাবেলার প্রস্তুতি নেওয়া নেই দেশ। কিছুতেই থামছে না সীমান্তে মানুষ হত্যা। এবার পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত, পরিবারের শোকের মাধ্যমে। এবং পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে সব দেশ থেকে কোভিড টিকা প্রত্যাহারের ঘোষণা অ্যাস্ট্রাজেনেকার। খতিয়ে দেখবে বাংলাদেশও, বলছেন স্বাস্থ্যমন্ত্রী। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটিবার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণের পর এখন চলছে গণনা। এরই মধ্যে বান্দরবান সদর উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আব্দুল কুদ্দুস। বান্দরবানের আলী কদমে নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন। মেহেরপুর সদরে আনারুল ইসলাম ও মুজিবনগরে আমাম হোসেন মিলু। ফেনীর ফুলগাজী উপজেলায় হারুন মজুমদার। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান। বগুড়ার সোনাতলা উপজেলায় মিনহাদুজ্জামান লিটন। শরীয়তপুরের ভেদরগঞ্জে ওয়াসেল কবির গুলফাম নির্বাচিত হয়েছেন। এর আগে বুধবার বিকেল 4টায় দেশের 139 উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়। এই নির্বাচনে চেয়ারম্যান পদে 565 জন সহ 1619 জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোট গণনার খবরাখবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন। প্রথমেই যেতে চাই ময়মনসিংহে। ইলিয়াস, কোন আসনের ফলাফল আপনার কাছে মিলেছে কিনা, বা ভোটের হার কেমন ছিল আমাদেরকে জানাবেন। ন্যান্সি, অসংখ্য ধন্যবাদ। আমরা 3টি উপজেলার ফলাফল কিন্তু ময়মনসিংহের জেলা নির্বাচন অফিস থেকে ঘোষণা করা হবে, অর্থাৎ কন্ট্রোল রুমে নির্বাচন কর্মকর্তারা তারা ফলাফল ঘোষণা করছেন। অর্থাৎ প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আমরা উপজেলায় মোহাম্মদ হাবিবুর রহমান এবং হালুয়াঘাট উপজেলায় মোহাম্মদ আব্দুল হামিদ এবং ধোবাউড়া উপজেলায় ডেভিড রানা সিসিম, তারা এই 3 জন প্রার্থী কিন্তু তারা এগিয়ে রয়েছেন। অর্থাৎ বলা যায়, অনেকটাই নিশ্চিত করে বলা যায় যে এই 3 জন প্রার্থী হয়তো বিজয়ী হবেন, এবং সেই বিষয়টি কিন্তু আমরা বেসরকারিভাবে অর্থাৎ স্থানীয় ফলাফলের ভিত্তিতে আমরা সেই বিষয়টি জানতে পেরেছি। এছাড়াও আজকে দিনব্যাপী কিন্তু শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ময়মনসিংহের 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে, এবং কিছুক্ষণ পর অর্থাৎ ফলাফল ঘোষণা করা হবে এবং জয়ী প্রার্থীদের নামও কিন্তু ঘোষণা করা হবে। যদি আমরা একটু যুক্ত হতে চাই রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলামের সঙ্গে, আজকে তো শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, আপনারা ফলাফল ঘোষণা করছেন, আসলে ফলাফল কখন শেষ হবে ঘোষণায়? আমরা প্রায় প্রত্যেকটা উপজেলা থেকেই আমাদের ফলাফল আসা শুরু হয়েছে, ঠিক আছে। আমরা ইতিমধ্যেই পেয়েছি যে কটা, তো আমরা আশা করছি প্রায় আর ঘন্টাখানেকের ভিতরেই আমাদের চূড়ান্ত ফলাফল আমরা দিতে পারবো। তো মানে এই ইলেকশনে যারা আপনারা সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী এবং যে ভোটার যারা রয়েছেন, প্রতিদিন প্রার্থী, প্রত্যেকে ধন্যবাদ জানাই। সুন্দর উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে প্রথম ধাপের ময়মনসিংহ। আমি আশা করছি আমাদের পরবর্তী ধাপগুলির প্রত্যেকটাই ময়মনসিংহ জেলা হবে অনন্য। ধন্যবাদ। ন্যান্সি, শুনছিলেন যে আসলে কিছুক্ষণের মধ্যেই বিজয়ী প্রার্থী যারা আছেন তাদের কিন্তু ফলাফল ঘোষণা করা হবে এবং তাদের নামও কিন্তু ঘোষণা করা হবে। অর্থাৎ প্রত্যেক উপজেলায় আজকে দেখেছি যে একেবারেই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং তাদের যে প্রার্থী সমর্থক যারা আছেন, অর্থাৎ যারা বিজয়ের পথে যারা হাঁটছেন। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি শ্যামনগর উপজেলা পরিষদের খবর দিয়ে। আমি এখন উপস্থিত আছি কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে। এখানে
কিন্তু কালীগঞ্জ উপজেলা পরিষদের যে দুইজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, দুইজনই আওয়ামী লীগের প্রার্থী, তাদের ফলাফল জানার জন্য এবং একই সাথে ভাইস চেয়ারম্যানের যারা সমর্থক, চেয়ারম্যান পদপ্রার্থীদের যারা সমর্থক রয়েছেন, হাজার হাজার সমর্থক যারা অনেকে ঢাক ঢোল অনেক কিছু নিয়ে এসে কিন্তু এই সব মানুষেরা অপেক্ষা করছে ফলাফলের জন্য। উপরে চলছে যে গোনাগুনির হিসাব চলছে যে কারা জিতবে, কে জিতবে, এই হিসাব নিকাশ যেমন চলছে তারই ঠিক অপেক্ষায় টান টান উত্তেজনা নিয়ে কিন্তু কালীগঞ্জের মানুষ কিন্তু অপেক্ষায় আছে যে তাদের কাঙ্ক্ষিত প্রার্থী বিজয়ী হচ্ছে কি হচ্ছে না তারই অপেক্ষায় আছে। এখানকার মানুষ কিন্তু শান্তিপূর্ণভাবে সকাল থেকে কিন্তু একেবারে বিকাল পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট দিয়ে তাদের প্রার্থীদেরকে, পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন এবং তারা প্রত্যাশা রাখছেন যে তাদের প্রার্থী বিজয়ী হবেন। কিন্তু দিন শেষে তো আসলে একজনই বিজয়ী হবেন এবং কে বিজয়ী হবেন তারই কিন্তু অপেক্ষায় রয়েছেন। এখানে কিন্তু যে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু সুষ্ঠুভাবে ভোট হয়েছে দুটি উপজেলারই, এই উপকূলীয় দুটি উপজেলায় কিন্তু কোনো কেন্দ্রের কিন্তু কোনো দুর্ঘটনা বা কোনো কিছুর কোনো ঘটনা ঘটেনি এবং এখনো পর্যন্ত কিন্তু দুই উপজেলাতে কিন্তু বেসরকারি কোনো ফলাফল দেওয়া হয়নি। কিন্তু ফলাফলের জন্য, অফিসিয়ালি ফলাফলের জন্য এই সব মানুষেরা কিন্তু অপেক্ষায় রয়েছে। এই ছিল সাতক্ষীরার যে দুটি উপজেলা পরিষদ নির্বাচনের যে চিত্র, ইলিয়াস তার সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি স্টুডিওতে। ন্যান্সি। সুমন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ইলিয়াস, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রথম ধাপে 139 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ফল জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন ও শফিক মুন্সি। প্রথমেই যেতে চাই বান্দরবানে। নয়ন, কটি উপজেলার ফল আপনার কাছে মিলেছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। সকাল থেকে আসলে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে বান্দরবান সদর এবং আলীকদম উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আসলে বান্দরবান সদর উপজেলার রেজাল্টের কথা যদি আমি বলি, বিপুল ভোটের ব্যবধানে এখানে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন গত তিনবারের উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। তিনি অর্থাৎ চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে বসতে যাচ্ছেন। পাশাপাশি ভাইস চেয়ারম্যান হিসেবে এখানে নির্বাচিত হয়েছেন ফারুক আহমদ এবং নারী ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন মেহায়ু মারমা। এখানে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন নতুন, এবার একজন তরুণ ভোটার প্রার্থী। আমি তার কাছ থেকে একটু জানতে চাইবো, আপনাকে বিপুল ভোটে আপনি নির্বাচিত হয়েছেন প্রথম, আপনার অভিপ্রায়টা কি? আমি আসলে, আমার অভিপ্রায় হচ্ছে খুব বেশি আনন্দিত, যেটা আমি আশা করেছিলাম। আমি বিভিন্ন চ্যানেলের সাক্ষাৎকারে বলেছি যে আমাকে 6টি ইউনিয়নের মানুষ খুব বেশি ভালোবাসে। আমি তাদের সাথে আগেও কাজ করেছি। যেহেতু আমি গতবারে নমিনেশন চেয়েছিলাম দলীয় সিনিয়র একজন দাঁড়ানোর কারণে, আমি নেমে গিয়েছিলাম ছাড় দিয়ে। সেহেতু তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আমি ভাইস চেয়ারম্যান পদে আবার নির্বাচন করব। যার কারণে কি আমি বান্দরবান পৌরসভায় 9টি ওয়ার্ডে কাজ করেছি। মানুষের সাথে যে আপনার একটা সুসম্পর্ক সেটা বজায় রেখেছি। তাদের বিপদ আপদে ছুটে গিয়েছি। বিভিন্ন কোভিডের সময় যে একটা সমস্যা ছিল, তখন মানুষ যে সমস্যায় পড়েছিল, তখন আমি সর্বোচ্চ সহযোগিতা করছি মানুষকে। ধন্যবাদ। আসলে একজন তরুণ প্রার্থী, তিনি আসলে দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তারা বর্তমানে বান্দরবান সদর উপজেলার দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আজকে নতুন নির্বাচিত হয়েছেন। তাদের প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষ যারা রয়েছেন, সাধারণ ভোটার যারা রয়েছেন, তারা তাদেরকে সার্বিক সহযোগিতা করবে দায়িত্ব পালনকালীন সময়ে। আসলে এই ছিল আমার কাছে বান্দরবান থেকে নির্বাচনের সর্বশেষ। আমরা চলে যাচ্ছি বরিশালে। বরিশাল থেকে সেখানকার খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী। যেমনটি বলছিলেন, বরিশালেও কিন্তু ঠিক একইভাবে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ এই দুই উপজেলাতে কিন্তু আজ সকাল 8টা থেকে শুরু হয়ে কিন্তু বেলা 4টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। এবং এখন কিন্তু আমি যেখানে আছি বরিশাল সদর উপজেলার প্রাঙ্গণ, পরিষদ প্রাঙ্গণ, এবং এখানে কিন্তু এখন ভোট গণনা চলমান রয়েছে। আমরা যদি আমাদের দর্শককে একটু দেখাই যে পুরো মিলনায়তন জুড়েই কিন্তু আসলে যে
বিভিন্ন প্রার্থীর সমর্থক যারা আছে তাদের কিন্তু খুব ভিড় লেগে আছে। আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত কিন্তু সদর উপজেলার 68টি কেন্দ্রের মধ্যে 31টি কেন্দ্রের ফলাফল কিন্তু এখানে এসে পৌঁছেছে। কিন্তু এখন পর্যন্ত যেটা দেখা গেছে যে চেয়ারম্যান প্রার্থী, দুজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখা যাচ্ছে। তো একটি কেন্দ্রের ফলাফল যখন পাওয়া যায়, সেটা যখন বড় পর্দায় আসলে দেখানো হয় এখানে, তখন দেখা যায় যে একজন একটু এগিয়ে গেছে, তখনই কিন্তু যিনি এগিয়ে গেছে তার সমর্থকরা এখানে উল্লাসে মেতে পড়ে এই সদর উপজেলা প্রাঙ্গণের বাইরে স্লোগান দিতে থাকে। কিন্তু পরক্ষণেই যখন দেখা যায় যে আরেকটা কেন্দ্রের ফলাফল প্রকাশের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী একটু এগিয়ে গেছে, তখন কিন্তু আবার ওই প্রার্থীর আসলে সমর্থক যারা আছে তারা আসলে উল্লাসে ফেটে পড়ে, তারা উল্লাস করে। আমরা আসলে এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম যে এত দেরি আসলে ফলাফল দিতে কেন হচ্ছে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এবার কিন্তু আসলে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ দুই উপজেলায় কিন্তু ব্যালটে আসলে ভোট গ্রহণ হয়েছে। তো এই কারণে ব্যালটের ভোট গণনার পর সেগুলো আসলে একটা প্রক্রিয়ার মধ্যে আনতে একটু সময় লাগছে। তো এই ছিল আমার কাছে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলার ভোট গণনার সর্বশেষ খবর। শফিক, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে নয়ন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বান্দরবান এবং বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, সেখানকার উপজেলার নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন। এর আগে বিচ্ছিন্ন কিছু ঘটনা, সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হয় ভোট গ্রহণ। অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে 3টি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। বিভিন্ন স্থানে 34টি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত 37 জন। এতে বেশ কয়েকজনকে আটকও করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত শুভশ্রী রায়ের প্রতিবেদনে। ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে চলে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ। দুপুরে মাদারীপুর সদরের বালিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষ বাধে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। আমি বাইরে বের হয়েছি, তারপর বোম পায়ে লাগছে, বোম মারছে, গুলি লাগছে, মিল্টন মোল্লা মারছে, দুইজনের পায়ে লাগছে, দুইজনের হাতে একটা মহিলার লাগছে, আমার ভাই মাথা ফাট গেছে। নরসিংদীর কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দখল নিয়ে সংঘর্ষ বাধে দুপক্ষের। এতে উভয় পক্ষের আহত হন অন্তত 10 জন। সুনামগঞ্জের শাল্লায় ভোট চাওয়াকে কেন্দ্র করে 24 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে চলে সংঘর্ষ। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি কেন্দ্রের কাছে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। বগুড়ায় গাবতলী উপজেলায় জোরপূর্বক ব্যালট ছিনিয়ে নিয়ে ভোট দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এর দায়ে দুই প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বলছে যে বই ছেড়ে দেন, বই ছেড়ে দেন, না বই দিব না, মানে করছি, চেষ্টা করেছি মানে সেভ করার জন্য, কিন্তু পারি নাই। কোন মার্কামার ওগুলো তো আমরা দেখি। প্রথম ধাপে নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টায়, কিন্তু শুরুতেই বৃষ্টির বাগড়ায় ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়ে উপস্থিতি। কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিতে দেখা যায় ভোটারদের। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় এদিন ভোটাধিকার প্রয়োগ করেন পাহাড়ের বাঙালি নারী পুরুষ ভোটাররাও। কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তায় তৎপর ছিল র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা। প্রত্যেক কেন্দ্রে পুলিশের সংখ্যা কোথাও 3 জনের কম নেই। আমরা গুরুত্ব বিবেচনা করে যেখানে যত পুলিশ সদস্য দরকার আমরা সেভাবে ডেপ্লয়েড করেছি। তবে মানিকগঞ্জ সহ দেশের কয়েকটি উপজেলায় কেন্দ্র থেকে প্রার্থীদের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। সেই সঙ্গে কিছু প্রার্থী ভোট বর্জনের ঘোষণাও দেন। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। উপজেলা নির্বাচনের ভোট গণনার খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস এবং বগুড়া থেকে সঞ্জু রায়। শুরুতেই যেতে চাই কক্সবাজারে। সৌরভ, কোনো উপজেলার ফল মিলেছে কি, আর ভোট গণনার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? আমাদের কাছে সমস্ত তথ্য চলে এসছে এবং কক্সবাজার সদর উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নুরুল আফসার, যিনি কক্সবাজার পৌরসভার
4বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং তিনি পরাজিত করেছেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে। এবং কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার হানিফ, যিনি পরাজিত করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে, যিনি কক্সবাজারের জেলা আওয়ামী লীগের সভাপতি তো বটেই, তিনি কুতুবদিয়া উপজেলার চেয়ারম্যানও ছিলেন, বর্তমান সময়েও তিনি চেয়ারম্যান। এবং মহেশখালীতে নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদিন। এবং এখানে সবচেয়ে বেশি যে আলোচনার বিষয়টি হয়ে দাঁড়িয়েছে এখন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক দুজনই পরাজিত হয়েছেন। এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি যে কুতুবদিয়া উপজেলায় পরাজিত হয়েছেন, তিনি সেখানে বিশাল ব্যবধানে পরাজিত হয়েছেন এবং সেখানে তৃতীয় স্থান অধিকার করেছেন। এবং সারাদিন আজকে বলা যায় একদম সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং যদিও সকাল থেকেই বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণ চলে, তবে যার কারণে আসলে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রায় 30% মতো ভোট গ্রহণ হয় কক্সবাজারে। তো নেন্সি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি কুষ্টিয়ায়, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। ধন্যবাদ সৌরভ। আসলে উপজেলা নির্বাচন কুষ্টিয়ায় প্রথম ধাপে যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি শেষ হয়েছে, এখন কিন্তু সর্বশেষ গণনার কাজ চলছে। কেন্দ্রভিত্তিক যে ফলাফল সেগুলো কিন্তু আসতে শুরু করেছে নির্বাচন কর্মকর্তা বরাবর, তবে এখন পর্যন্ত কোনো ঘোষণা হয় নাই। অর্থাৎ কুষ্টিয়ায় দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একটি হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলার, একটি হচ্ছে কুষ্টিয়া খোকসা উপজেলা। এই দুটি উপজেলায় মোট প্রার্থী ছিল কুষ্টিয়া সদর উপজেলায় 2 জন, একটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা এবং আরেকজন ছিল আল মামুন স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে। এছাড়া যদি খোকসা উপজেলায় 6 জন প্রার্থী ছিল, এর মধ্যে মোট 3 জন হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বী ছিল, অর্থাৎ আওয়ামী লীগ নেতা, 3 জনই প্রভাবশালী নেতা। এবং এই 3 জনের মধ্যেই সারা দিনভর তার নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে এবং দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। 3 জনের প্রধান যিনি ছিলেন তিনি হচ্ছেন বর্তমান চেয়ারম্যান এবং বাবুল আক্তার, এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের ভাই রহিমউদ্দিন খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শান্ত। অর্থাৎ এই 3 জনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা যেটা সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তবে আমরা এতক্ষণ পর্যন্ত যে তথ্য আমাদের কাছে এসেছে তাতে যদিও নির্বাচন কমিশনার কোনো ধরনের কোনো তথ্য ঘোষণা করে নাই যে কে বিজয়ী হয়েছে, তবে আমরা সদর উপজেলায় এখন পর্যন্ত আতাউর রহমান আতা তিনি এগিয়ে আছেন ভোটের বিশাল ভোটের ব্যবধানে। এছাড়াও যে খোকসা উপজেলার কথা যদি বলি, এখানে ঘোড়া প্রতীক নিয়ে শান্ত তিনি এগিয়ে আছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে অনেকটা নিশ্চিত হয়ে গেছে ফলাফল, তবে শুধুমাত্র ঘোষণা বাকি আছে। এই দিনভর যে ভোট অনুষ্ঠিত হয়েছে এখানে কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনি জানেন যে খোকসা উপজেলায় কিন্তু যখন নির্বাচনী প্রচারণা শুরু হয় তখন থেকে কিন্তু প্রচুর পরিমাণ উত্তেজনা বিরাজ করেছে এবং বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে প্রভাব খাটানোর মতো অভিযোগ উঠেছে। এবং কুষ্টিয়া সদর উপজেলায় কিন্তু আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা রয়েছেন, তাই কিন্তু প্রভাবটা স্বাভাবিক থাকবেই, এই প্রভাবের কথাই কিন্তু বলছেন। সর্বশেষ আমি এতটুকু বলতে পারি যে এখন সর্বশেষ ভোট শেষ হয়েছে, ভোট গণনার কাজ শেষ হয়েছে, এখন শেষ মুহূর্ত, শুধু হয়তো ঘোষণাটুকু বাকি আছে। এখানে দুটি উপজেলার মধ্যে একটিতে সদর উপজেলায় আতাউর রহমান আতা এগিয়ে আছেন এবং খোকসা উপজেলায় শান্ত এগিয়ে আছেন ঘোড়া প্রতীক নিয়ে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে নির্বাচনী ফলাফল নিয়ে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি বগুড়ায়, সেখানে রয়েছেন সঞ্জু রায়। সঞ্জু। তিতাস, ধন্যবাদ আপনাকে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্য দিয়ে কিন্তু আজ বগুড়ার 3টি উপজেলায় 6ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন শুরু হয়েছিল, যেটি কিন্তু বিকাল 4টা পর্যন্ত 3টি উপজেলাতেই শুধুমাত্র গাবতলী উপজেলাতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আসলে ন্যান্সি, বগুড়াতে আমরা শুরু থেকে যেটি আশঙ্কা করেছিলাম 3টি উপজেলার মাঝে গাবতলী উপজেলাতে কিন্তু চেয়ারম্যান পদে একটি কঠোর হাড্ডাহাড্ডি যে লড়াইয়ের যে আভাস আমরা পেয়েছিলাম সেটি কিন্তু আজকে আমরা নির্বাচনের মাঠেও দেখেছি। চেয়ারম্যান প্রার্থী
প্রার্থীদের মাঝে কিন্তু ভোট নিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তার থেকে শুরু করে জাল ভোট দেওয়া থেকে শুরু করে নানা রকম অনিয়মের চিত্র কিন্তু আমরা দিনব্যাপী দেখেছি। কিন্তু প্রশাসনের যে ভূমিকা ছিল তা সত্যি প্রশংসনীয়। শুধুমাত্র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে নয়, জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা গাবতলী উপজেলার যে বিভিন্ন অনিয়ম এবং যে অভিযোগগুলো বিভিন্ন কেন্দ্র থেকে এসেছে তা কিন্তু তারা শক্ত হাতে প্রতিহত করেছে। এবং আসলে 3টি উপজেলাতেই কিন্তু বিভিন্ন কেন্দ্রের যে ফলাফল তা কিন্তু গণনা করা শেষ। কিন্তু আপনি জানেন যে সারিয়াকান্দি এলাকায় বিভিন্ন চরাঞ্চল থেকে যে ফলাফলগুলো তা কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে উপজেলাতে এসে পৌঁছায়নি, যে কারণে আমি এখন দাঁড়িয়ে আছি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এখান থেকে তারা আসলে আনুষ্ঠানিকভাবে শুধুমাত্র সোনাতলা উপজেলার ফলাফল ছাড়া আমাদেরকে কিন্তু অন্যান্য উপজেলার ফলাফল এখন আনুষ্ঠানিকভাবে তারা জানাতে পারেনি। কিন্তু সোনাতলা উপজেলায় 13,138 ভোটের ব্যবধানে, এটি সত্যি কিন্তু একটি বিশাল ভোটের ব্যবধান। এই ভোটের ব্যবধানে কিন্তু সেখানে বিজয় লাভ করেছে স্থানীয় সংসদ সদস্যের ভাই মিনাদুজ্জামান লিটন। এছাড়াও সারিয়াকান্দি এবং গাবতলী উপজেলার যে নির্বাচনের ফলাফল তাও কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে এই রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমরা পাবো বলে আমরা প্রত্যাশা করছি। আমরা একটু সরাসরি কথা বলবো। এখানে আমাদের সাথে উপস্থিত আছেন জেলা রিটার্নিং অফিসার মাহমুদ হাসান। আজকে সারাদিন কেমন ছিল খুবই সংক্ষেপে একটু তার কাছ থেকে জান। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে তিতাস এবং সৌরভ, আপনাদের দুজনকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। 7 জানুয়ারির মতো উপজেলা নির্বাচনে দেশের মানুষ বর্জন করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানের দাবি, আওয়ামী লীগ সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। বলেন, ভারতের সহায়তায় ক্ষমতায় টিকে থাকা সরকারের নতজানু নীতির কারণেই একের পর এক সীমান্ত হত্যার কোনো প্রতিবাদ হচ্ছে না। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানুষের মনোযোগ ভিন্ন খাতে সরিয়ে দেওয়ার জন্য দেশময় অশান্তি জিইয়ে রাখার কৌশল গ্রহণ করেছে দখলদার সরকার। অভিযোগ করেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজন ছাড়া অন্য কারো নির্বাচিত হওয়ার সুযোগ নেই। সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সমালোচনা করেন সরকারের। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে এবং আরও যে 3 দফা পরবর্তীতে আছে সেই 3 দফা নির্বাচনে জনগণ ভোটাররা কেউ যাবে না। ভারত যেন এখন সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে। আর এটি সম্ভব হয়েছে ডামি সরকারের আত্মা বিক্রি করার জন্য, নতজানু নীতির জন্য। তাদের সকল অন্যায়, তাদের সকল আগ্রাসন, তাদের রক্তপাত আমাদের সীমান্তে, এগুলো কোনো ম্যাটার করে না তাদের কাছে। বিকেলে বিএনপির প্রয়াত নেতা নাসির উদ্দিন পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে আয়োজিত স্মরণ সভায় উপজেলা নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নতুন করে আর প্রমাণের দরকার আছে? নাই, দেশে বিদেশে কারো কাছেই নাই। সবাই বিশ্বাস করে যে সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন না জাতীয় পর্যায়ে হবে না স্থানীয় পর্যায়ে হবে, কোনোখানে হবে না। রাজধানীর ডিআরইউতে আলাদা এক আলোচনা সভায় দেশের মানুষ উপজেলা নির্বাচন বর্জন করেছে দাবি করে জনগণের প্রতি সালাম জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যখন থেকে ভোট শুরু হয়েছে তারপর থেকে আমরা ছবি নিয়েছি, দেখেছি, ভোট কেন্দ্রে একজন ভোটারও নাই আমার নিজের নির্বাচনী এলাকা। ঠিক 7ই জানুয়ারির মতো আমি বাংলাদেশের গণতন্ত্র সচেতন মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আবার সেলিব্রেট করি। বন্দুকের জোরে ক্ষমতায় টিকে থাকা সরকার আকাশ কুসুম কল্পনায় মগ্ন বলেও মন্তব্য করেন বিএনপির এই নীতি নির্ধারক। আকাশ কুসুম কল্পনা তৈরি করেছে কিভাবে? গণতন্ত্রের শক্তিতে নয়, মানুষের ভোটের শক্তিতে নয়, বন্দুকের জোরে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকট দেশের অর্থনীতির উপর কিছুটা হলেও নেতিবাচক প্রভাব ফেলবে। সরকার পরিস্থিতি মোকাবেলার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের সুবিধা পেয়েছে ঈদে ঘরমুখো মানুষ। মাজহারুল ইসলামের রিপোর্ট। মাননীয় স্পিকার,
জাতীয় সংসদের নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, চলমান মধ্যপ্রাচ্য সংকটে দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব যেন না পড়ে, সেজন্য সরকার মধ্যপ্রাচ্য সংকটের প্রতি দৃঢ়ভাবে খোঁজখবর রাখছে। বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায়। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে, বিশেষ করে বিশ্ব বাজারের অস্থিতিশীলতা, বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। এইরূপ অবস্থায় আমাদের সরকারের সকল মন্ত্রণালয় বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে। রপ্তানি বাণিজ্য বৃদ্ধি সহ মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স প্রবাহ যেন স্বাভাবিক থাকে, তার জন্য প্রণোদনা ঠিক রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী। অর্থনীতিতে সম্ভাব্য বিরূপ প্রভাব প্রশমনের লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত অগ্রিম পদক্ষেপ হলো চাহিদা ও যোগানের ভারসাম্য ঠিক রাখা, প্রবাসীদের রেমিটেন্স প্রদানের যেন কোনো সমস্যার সম্মুখীন না হয় সেই উদ্দেশ্যে রেমিটেন্স প্রদান সহজীকরণ করা হয়েছে এবং রেমিটেন্স প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে 2.50% নগদ প্রণোদনা ও 22 অক্টোবর 2023 হতে কার্যকর ব্যাংকগুলো দ্বারা অতিরিক্ত আরও 2.50% যে প্রণোদনা প্রদান করা হচ্ছে তা অব্যাহত রাখা। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, পদ্মা সেতু, বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে সহ সরকারের উন্নয়ন প্রকল্পের সুবিধার কারণেই দেশের জনগণ এবার নির্বিঘ্নে এবং যানজটমুক্ত ঈদ উদযাপন করতে পেরেছেন। যানজট নিরসনে সরকার কাজ করে যাচ্ছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে, পদ্মা বহুমুখী সেতু ও পদ্মা সেতুতে রেল যোগাযোগ চালু হওয়ায় দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ যানজট মুক্ত পরিবেশে ঈদ যাত্রা সম্পন্ন করতে পেরেছে। দেশের সড়ক মহাসড়কে ঈদে ঘরমুখ ও কর্মস্থলমুখ যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক ও মহাসড়কগুলোতে ফিটনেসবিহীন যানজট চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণ ইতিমধ্যে কাজ করেছে এবং সে ধরনের প্রকল্প নিয়েছে, একটাকে পাশও করেছে এবং এটা যথাসময়ে বাস্তবায়ন হবে। দ্রব্যমূল্যের বাড়তি দামের কারণে যেন জনগণের কোনো অসুবিধা না হয়, সেজন্য টিসিবির কার্যক্রম অব্যাহত আছে এবং ভবিষ্যতেও সেটি চালু রাখবে সরকার। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কিছুতে থামছে না সীমান্ত হত্যা। এবার পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহতের ঘটনা ঘটেছে। দিবাগত রাত 12:30টার পর তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী বিজিবি ক্যাম্পের দরগাসিং সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর ভারতের ফকিরপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা নিহত 2 জনের লাশ নিয়ে গেছেন। পঞ্চগড় থেকে রাশিদুজ্জামান বাবুর তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শুভশ্রী রায়। কিছুতেই থামছেই না সীমান্তে মানুষ হত্যা। এবার তেঁতুলিয়ায় বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন 2 যুবক। গেল মঙ্গলবার রাতে রণচণ্ডী বিজিবি ক্যাম্পের 447 পিলার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জলিল উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের ও ইয়াসিন আলী 3 নৈহাট ইউনিয়নের ব্রহ্মতুল গ্রামের বাসিন্দা। বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী বিজিবি ক্যাম্পের দরগাসিং সীমান্ত এলাকায় ওই 2 যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেয়। আমার ছেলের নিয়ে আজকে মারছে, আজকে আদরনগর আমি চূড়ান্ত বিচার চাই, এর জন্য বিচার পাই আমি, যে আমার বুক খালি হয়েছে, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। গতকাল রাতে কয়েকজন বেলেকার এসে গরু চুরি করার বা বেলেক করার জন্য ইন্ডিয়া যায় এবং এতে মৃত ইয়াসিন আলী তাদের সাথে যায় এবং ওখানে বিএসএফের গুলি খায়। এই ঘটনার পিছনে কিছু কিছু স্মাগলার রয়েছে, যারা নিজের স্বার্থের জন্য কিছু কিছু যুব সমাজকে তারা ব্যবহার করে। বিজিবি জানায়, বাংলাদেশ একটি দল অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করলে ফকিরপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন, কিন্তু পুলিশ আসার আগে বিএসএফ ওই 2 যুবকের মরদেহ ভারতে নিয়ে যায়। এই ঘটনায় বিজিবি বিএসএফ এর কোম্পানি কমান্ডার কার্যালয়ে পতাকা বৈঠক হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এছাড়া ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। সেখানে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে লাশ দুটি ফেরত চাওয়া হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর নির্বাহী বোর্ডের অনুমোদন পেলে ঋণের তৃতীয় কিস্তি পাবে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন ঢাকায় সফররত দাতা সংস্থাটির প্রতিনিধি দল। তৃতীয় কিস্তির ঋণ পেতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে সফররত IMF প্রতিনিধি দল। বিস্তারিত রিশাদ অর্ণবের রিপোর্টে। বুধবার সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে IMF প্রতিনিধি দল। IMF এর প্রতিনিধি দলের প্রধান বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দাতা সংস্থাটির নির্বাহী বোর্ডের অনুমতির অপেক্ষায় রয়েছেন তারা। এরপর দ্বিতীয় পর্যালোচনা শেষে এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটির আওতায় প্রায় $932 মিলিয়ন এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ফ্যাসিলিটির আওতায় প্রায় $220 মিলিয়ন পাবে বাংলাদেশ। অর্থাৎ বোর্ডের অনুমোদন পেলে বাংলাদেশ প্রায় $1.15 বিলিয়ন ঋণ পাবে। IMF দ্বিতীয় ধাপের পর্যবেক্ষণ সম্পন্ন করেছে। সরকারি পর্যায়ে আলোচনা শেষে IMF এর নির্বাহী বোর্ডের অনুমোদন সাপেক্ষে আগামী কয়েক সপ্তাহের মধ্যে $1.15 বিলিয়ন প্রদান করবে। IMF এর ডেভেলপমেন্ট মাইক্রো ইকোনমিক্স ডিভিশনের প্রধান ক্রিস পাপা জিওর্জিও বলেন, IMF সমর্থিত কর্মসূচির আওতায় গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার করেছে বাংলাদেশের কর্তৃপক্ষ। বিশেষ করে পেট্রোলিয়াম পণ্যের জন্য ফর্মুলা ভিত্তিক জ্বালানির মূল্য সমন্বয় নীতি তারা বাস্তবায়ন করেছেন। আমরা বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি, কারণ IMF এর পরামর্শ অনুযায়ী জ্বালানির দাম নির্ধারণে কাঠামোগত পরিবর্তন এনেছে, বিশেষ করে পেট্রোলিয়াম তেলের ক্ষেত্রে। মূল্যস্ফীতি সহ নানা সমস্যা থাকা সত্ত্বেও বিনিময় হার পুনর্বিন্যাসে বাংলাদেশ ব্যাংক যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলোকে স্বাগত জানিয়েছে IMF। রিশাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা। ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে সারা বিশ্ব থেকে নিজেদের কোভিড টিকা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শামতলাল সেন বলেন, দেশে এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা সে ব্যাপারে অনুসন্ধান করা হচ্ছে। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে তিনি এই কথা বলেন। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বৈশ্বিকভাবে নিজেদের কোভিড-19 টিকার ব্যাপক পার্শ্ব প্রতিক্রিয়ার প্রমাণ পাওয়ায় টিকা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্ব প্রতিক্রিয়া TTS নামের রক্ত জমাট বাঁধার মতো রোগের উপসর্গ নিয়ে 80 জনের বেশি মানুষের মৃত্যুর অভিযোগে মামলা হয় কোম্পানিটির বিরুদ্ধে। এরপর ব্যাপক সমালোচনার মুখে টিকা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। এদিকে দেশে এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ টিকা নিয়েছেন 2,07,00,000, দ্বিতীয় ডোজ নিয়েছে 1,95,00,000 আর প্রথম বুস্টার বা তৃতীয় ডোজ নিয়েছে 1,60,00,000-এর বেশি মানুষ। দেশে এখন পর্যন্ত কোনো উপসর্গ পাওয়া যায়নি, তবে বিপুল সংখ্যক টিকা গ্রহীতা কতটা ঝুঁকিতে আছে সে ব্যাপারে গবেষণা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শামন্তলাল সেন। ডিজি হেলথকে অলরেডি আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা সার্ভে করছে, মানে যে আমরা যাদেরকে টিকা দেওয়া হয়েছে তাদেরকে তারা এই সার্ভে করে আমাকে রিপোর্ট দিবে। তবে আমরা এটি নিয়ে কনসার্ন এবং এটা নিয়ে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি এটা সার্ভে করার জন্য। এ সময় ডেঙ্গু চিকিৎসায় কোনো সংকট নেই বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা যদি ডেঙ্গির উৎসগুনা বন্ধ করতে না পারি, আমি যতই হাসপাতাল বানাই কিন্তু এটা তো বন্ধ হবে না। সুতরাং সেইভাবে আমরা কাজ করছি। আশা করি আমাদের হাসপাতালের যে সক্ষমতা আছে আমি অলরেডি নির্দেশ দিয়েছি এবং এখন ডেঙ্গি রোগীর চিকিৎসাতে আমাদের ডাক্তাররাও অত্যন্ত দক্ষ। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সবাই দায়িত্ব নিয়ে মশা কমাতে না পারলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে বলেও সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রথম ধাপে 139 উপজেলার ভোটে বিক্ষিপ্ত সংঘর্ষ, আহত 37, চলছে গণনা। ভোটের হার 30-40% বলছেন সিএসি। 7 জানুয়ারির মতো উপজেলার ভোটও বর্জন করেছে দেশবাসী, দাবি বিএনপি। এই সরকারের অধীনে জাতীয় স্থানীয় কোনো ভোটই সুষ্ঠু হবে না। মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব দেশের অর্থনীতিতে কিছুটা হলেও পড়বে, সংসদকে জানালেন প্রধানমন্ত্রী। সংকট মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ। কিছুতেই থামছে না সীমান্তে মানুষ হত্যা, এবার পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত, পরিবারের শোকের মাতম।
এবং পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে সব দেশ থেকে কোভিড টিকা প্রত্যাহারের ঘোষণা অ্যাস্ট্রাজেনেকার খতিয়ে দেখবে বাংলাদেশও, বলছেন স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল এখনকার সংবাদ। রাত পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।